আমরা এর আগের দিন স্পোর্টস ট্রেনিং এর ফিটনেসের যে কম্পোনেন্ট গুলো আছে মূলত তার মধ্যে আমরা স্ট্রেংথ সম্পর্কে ডিটেলসে বলেছিলাম। সেখানে স্ট্রেংথ বলতে গেলে আমরা সাধারণত বলেছিলাম যে স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ বাধার বিরুদ্ধে যখন আমরা কোনো কাজ করব, যা কিছু কাজ করি দৈনিক আমরা যাবতীয় যা কাজ করছি, হাঁটছি, চলছি, দৌড়াচ্ছি, কোনো কিছুকে তুলছি ইত্যাদি সমস্ত কিছুই আমাদের মিনিমাম একটা স্ট্রেংথ দরকার হয়, একটা শক্তি দরকার হয়। সেই শক্তি ছাড়া আমরা কোনো কাজ আমরা করতে পারি না। তাহলে সেই যে রেজিস্ট্যান্স অর্থাৎ বাধার বিরুদ্ধে কাজ করার যে ক্ষমতা তাকে আমরা বলেছিলাম স্ট্রেংথ বা শক্তি বলে। আজকে আমরা আরেকটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট বা একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে পড়বো, সেটা তোমরা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে এন্ডুরেন্স। এখন এই এন্ডুরেন্সের বলতে আমরা কি বুঝবো? সেম যেখানে আমরা স্ট্রেংথকে শেষ করেছি তারপরে আমরা যুক্ত করব একটা শব্দ, তাহলেই আমাদের একটা শব্দের মধ্যে ডেফিনেশনটা হয়ে যাবে। সিম্পল ভাবে কি, স্ট্রেংথ ইজ দ্য এবিলিটি টু ওভারকাম দ্য রেজিস্ট্যান্স, অর্থাৎ বাধার বিরুদ্ধে কাজ করার ক্ষমতাকে আমরা যেমন স্ট্রেংথ বলবো, এন্ডুরেন্সের কি করব? এন্ডুরেন্সও বাধার বিরুদ্ধে কাজ করবে ফর লং ডিউরেশন, ফর লং ডিউরেশন। অর্থাৎ আমরা যখন কোনো বাধার বিরুদ্ধে দীর্ঘ সময় ধরে কাজ করে যাব তখন আমাদের তাকে বলবো এন্ডুরেন্স বা সহনশীলতা। এখানে একটা টার্মোলজি তোমরা পাবে, আন্ডার কন্ডিশন অফ ফ্যাটিগ, অর্থাৎ মাসেলের ফ্যাটিক আসতে বাধা প্রদান করবে বা ফ্যাটিক আসবে না এমন অবস্থায় দীর্ঘক্ষণ ধরে যে কোনো একটা কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাকেই আমরা এই এন্ডুরেন্স বা সহনশীলতা বলবো। আজকে আমরা অনেকগুলো বিষয় আমরা জানবো। এন্ডুরেন্স অনেকটা লং বিষয়, যে আমরা এন্ডুরেন্স সম্পর্কে ডিটেলসে জানবো, টাইপস অফ এন্ডুরেন্স সম্পর্কে জানবো, আমাদের এন্ডুরেন্সের বিভিন্ন প্রকার যে মেথড গুলো আছে যেখান থেকে আমরা এন্ডুরেন্সকে ডেভেলপ করব কিভাবে, সেই মেথড গুলো সম্পর্কেও জানবো। তাহলে দেখো, আমি তোমাদের যে ডেফিনেশন গুলো বলছিলাম এখানে দেখো সেই কথাগুলোকেই লেখা আছে যে এন্ডুরেন্স কাকে বলবো। দেখো প্রথমেই লেখা আছে এবিলিটি টু ডু মুভমেন্ট আন্ডার কন্ডিশন অফ ফ্যাটিক ফর লং ডিউরেশন, অর্থাৎ দীর্ঘ সময় ধরে কোনো কাজ চালিয়ে যাওয়ার যে ক্ষমতা, দীর্ঘক্ষণ ধরে আমরা যে কাজটা করে যাব সেটা, সেই কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাকেই আমরা এন্ডুরেন্স বা সহনশীলতা বলবো। সেই কাজ চালিয়ে যাওয়ার সময় যাতে আমাদের কোনো সময় মাসেলসে ফ্যাটিক আসতে বাধা প্রদান করবে এমন অবস্থা, আমাদের ফ্যাটিক যদি আসে তখন তো আমরা কোনো কাজ করতে পারি না, তাহলে ফ্যাটিক আসতে বাধা প্রদান করবে এমন কাজ যখন আমি দীর্ঘ সময় ধরে কাজ করব তাকেই আমরা বলবো এন্ডুরেন্স। এখানে এন্ডুরেন্স রেফার্স টু ডু এনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি অর এক্সারসাইজ ফর লং ডিউরেশন, মানে আমরা যে কোনো ধরনের কাজ করতে পারি, সেগুলো ফিজিক্যাল এক্সারসাইজ হতে পারে, এনি টাইপ অফ এক্সারসাইজ করতে পারে, কোনো গেম হতে পারে, রানিং হতে পারে, ওয়াকিং হতে পারে, সাইকেলিং হতে পারে। সেখানে কি করব? লং ডিউরেশন, অনেকক্ষণ ধরে কাজ করব। সেই কাজ করার সময় কি করবে? আমাদের শরীরে কোনো ফ্যাটিক আসবে না, তাকেই আমরা বলবো এন্ডুরেন্স। ইট ইজ ডিপেন্ড অন রেসপিরেটরি ক্যাপাসিটি। হ্যাঁ, ইট ইজ ডিপেন্ড অন রেসপিরেটরি ক্যাপাসিটি, মানে এন্ডুরেন্সটা ডিপেন্ড করছে কিসের উপর? ডিপেন্ড করছে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম আছে, সেই রেসপিরেটরি সিস্টেম, যার যত রেসপিরেটরি সিস্টেম ভালো তার তত এন্ডুরেন্স এবিলিটি তাহলে ভালো। সেই জন্য বলেছি ইট ইজ ডিপেন্ড অন রেসপিরেটরি সিস্টেম। এই এন্ডুরেন্সকে আমরা অনেক সময় আরেকটা নামে পরিচিত, সেটা হচ্ছে ইট ইজ অলসো অ্যান অ্যারোবিক অ্যাক্টিভিটি বা অ্যারোবিক এক্সারসাইজ আমরা অনেক সময় বলে থাকি। যে একটা অ্যাথলিটের যার এন্ডুরেন্স ভালো মানে কি, তার অ্যারোবিক ক্যাপাসিটি ভালো। অ্যারোবিক ক্যাপাসিটির অর্থ হচ্ছে সে উইথ অক্সিজেনে দীর্ঘক্ষণ ধরে তার কাজ চালিয়ে যাওয়ার ক্ষমতাটাকেই বলা হয়। পরের কথাটাই সেটা লেখা আছে, অ্যারোবিক অ্যাক্টিভিটি মিনস দোজ অ্যাক্টিভিটি ডান উইথ অক্সিজেন, মানে লং ডিউরেশনে আমি কোনো একটা দীর্ঘক্ষণ কোনো কাজ চালিয়ে যাওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাকেই আমরা মূলত এন্ডুরেন্স বা সহনশীলতাকে বলবো। ক্লিয়ার? এইবার দেখো, এই এন্ডুরেন্সকে আমাদের ফিজিক্যাল এডুকেশন বা আমাদের স্পোর্টস ফিল্ডে এন্ডুরেন্সকে আমাদের তার নেচার অফ অ্যাক্টিভিটি এবং তার ডিউরেশনের উপর, অ্যাক্টিভিটির উপর এন্ডুরেন্সকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। মূলত যদি আসে তোমাদের এন্ডুরেন্স কত প্রকার? ন্যাচারালি এন্ডুরেন্স হচ্ছে দুই প্রকার। কি কি? একটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য নেচার অফ অ্যাক্টিভিটি, কি ধরনের অ্যাক্টিভিটি করছি তার উপর একটা ভাগ করা যায়। আর একটা ভাগ করা যায় ডিউরেশন অফ অ্যাক্টিভিটি, আমি কত সময় ধরে কাজ করছি। এই যে এন্ডুরেন্স বলার সময় আমরা বলছিলাম
যে এন্ডুরেন্স মিন্স ডিউরেশন, লং ডিউরেশনে আমরা কাজ করব। তাহলে এই লং ডিউরেশনের উপর ভিত্তি করে অর্থাৎ কাজের সময়ের উপর ভিত্তি করে এন্ডুরেন্সকে ভাগ করা হয়েছে। এই ভাগগুলোকে কি আমরা যদি দেখি, প্রথমেই যদি দেখি আমরা দেখো নেচার অফ অ্যাক্টিভিটি, অর্থাৎ আমার কাজের ধরনটা কেমন, কি প্রকৃতির কাজ করছি, তার উপর এন্ডুরেন্সকে আমরা 3 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে বেসিক এন্ডুরেন্স, একটা হচ্ছে জেনারেল এন্ডুরেন্স, একটা হচ্ছে স্পেসিফিক এন্ডুরেন্স। আর তাহলে এই দেখো এই যে নেচার মানে কেমন ধরনের কাজ, বেসিক এক্সারসাইজ কি ধরনের কাজ হবে সেটা আমরা আসছি, জেনারেল এন্ডুরেন্স, স্পেসিফিক এন্ডুরেন্স। আবার ডিউরেশনের উপর ভিত্তি করে এন্ডুরেন্সকে আমরা আবার দেখো 4 ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্পিড এন্ডুরেন্স, একটা হচ্ছে শর্ট টাইম এন্ডুরেন্স, একটা হচ্ছে মিডিয়াম টাইম এন্ডুরেন্স, আর একটা লং টাইম এন্ডুরেন্স বা লং ডিউরেশন এন্ডুরেন্স যাকে আমরা বলি। তাহলে মূলত এন্ডুরেন্স কিন্তু এই 4 প্রকার আর এদিকে 3 প্রকার, টোটাল হচ্ছে 7 টাইপস অফ এন্ডুরেন্স কিন্তু মাথায় রাখতে হবে। এইবার আমরা এক এক করে দেখে নেব এই এন্ডুরেন্স গুলোর মানে। প্রথমে দেখো আমরা বলেছিলাম যে নেচার অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এন্ডুরেন্সকে আমরা 3 ভাগে ভাগ করেছি। বেসিক এন্ডুরেন্স কথাটার মধ্যে দিয়েই একদম বেসিক মানে কি সাধারণ, অতি সাধারণ এবিলিটি। সেখানে কি বলেছে যে এন্ডুরেন্স ইজ দ্য এবিলিটি টু ডু মুভমেন্ট ইনভলভিং লার্জ নাম্বার অফ মাসেল গ্রুপ। লার্জ নাম্বার অফ মাসেল গ্রুপ, এই কথাটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে যে লার্জ নাম্বার অফ মাসেল গ্রুপ মানে আমাদের যে আমরা যে এক্সারসাইজ যখন করব সেই এক্সারসাইজে ম্যাক্সিমাম মাসেল কিন্তু এই বেসিক এন্ডুরেন্সের মধ্যে ইনভলভ হবে ফর লং ডিউরেশন। দীর্ঘ সময় ধরে আমরা কোনো কাজ করব, কিন্তু কাজ করার সময় আমাদের শরীরের ম্যাক্সিমাম মাসেল অর্থাৎ পুরো বহল বডি হয়তো সেই অ্যাক্টিভিটির সাথে ইনভলভ। সেই কাজ কতক্ষণ করতে হবে, ইজ মোর দ্যান 30 মিনিটস, ইজ মোর দ্যান 30 মিনিট, 30 মিনিট বা 30 মিনিটের বেশি সময় ধরে যখন আমরা কোনো কাজ করব সেখানে কি হচ্ছে মূলত বেসিক এন্ডুরেন্স ক্ষেত্রে ম্যাক্সিমাম নাম্বার অফ মাসেল তোমার ইনভলভ হচ্ছে, তাকে আমরা কি বলবো বেসিক এন্ডুরেন্স। যেমন আমরা কি করি, যখন আমরা ওয়াকিং করি, রানিং করি, সুইমিং করি, জগিং করি, ড্যান্স করি ইত্যাদি বিষয়গুলো কি হয়, এই যখন আমরা দৌড়াচ্ছি আমাদের হোল বডি ইনভলভ, আমরা যখন সুইমিং করছি সেক্ষেত্রে আমাদের হোল বডি ইনভলভ, যখন আমরা ওয়াকিং করছি সেক্ষেত্রে হোল বডি ইনভলভ, ড্যান্স করছি সেক্ষেত্রে হোল বডি ইনভলভ। তাহলে আমাদের ফুল বডি যখন ইনভলভ হবে তখন অটোমেটিক্যালি কি হবে, লার্জ নাম্বার অফ মাসেল গ্রুপ কিন্তু সেই অ্যাক্টিভিটির সঙ্গে জড়িত। এই লার্জ নাম্বার অফ মাসেল জড়িত অবস্থায় কোনো কাজ যখন আমরা 30 মিনিটের বেশি সময় ধরে করব তখন আমরা কি বলবো বেসিক এন্ডুরেন্স, একদম অতি সাধারণ এন্ডুরেন্স। ঠিক আছে, এই এন্ডুরেন্সকে আবার অনেক সময় অ্যারোবিক এন্ডুরেন্সও বলি। এর কিছু কিছু লোড ফ্যাক্টর আছে সেগুলোকে আমাদেরকে মাথায় রাখতে হবে। লোড ফ্যাক্টর আমার দিন বলেছিলাম যে 4 ধরনের মূলত, একটা হচ্ছে ইন্টেন্সিটি, ভলিউম, আর একটা হচ্ছে ডিউরেশন, আর একটা কি বলেছিলাম, বলো আগের দিন কারো মনে থাকলে, একটা ইন্টেন্সিটি, একটা হচ্ছে ভলিউম, আর একটা হচ্ছে ডিউরেশন, আর একটা লোড পড়ানোর সময় বলা হয়েছিল, কারো মনে আছে? কম্পোনেন্টস অফ লোড, লোডের কম্পোনেন্টস গুলো কি কি ছিল? কম্পোনেন্ট অফ লোড পড়ানোর সময় তো বলা হয়েছিল যে লোডের এই উপাদানগুলি এইগুলো, ইন্টেন্সিটি, ভলিউম, ফ্রিকোয়েন্সি, হ্যাঁ ফ্রিকোয়েন্সি, ভেরি গুড। তাহলে দেখো এক্ষেত্রে এই যে বেসিক এন্ডুরেন্সের ক্ষেত্রে যে লোড, এই বেসিক এন্ডুরেন্সের ক্ষেত্রে যে লোড ফ্যাক্টরগুলোকে ডিপেন্ড করছে সেখানে দেখো প্রথমে কি আছে ইন্টেন্সিটি। তাহলে ইন্টেন্সিটি যদি আমাদের ইন্টেন্সিটির সাথে ভলিউমের একটা কি সম্পর্ক ছিল, ভলিউমের একটা বিপরীত সম্পর্ক ছিল। ইন্টেন্সিটি যদি ডান দিকে যায় ভলিউম বলবে আমি বাঁ দিকে যাব, ইন্টেন্সিটি যদি বেশি হয় ভলিউম বলবে আমি কম হব। এই ক্ষেত্রে আমরা ম্যাক্সিমাম কত সময় ধরে কাজ করছি, মোর দ্যান 30 মিনিটস। তাহলে যদি 30 মিনিট যদি ভলিউম হয় তাহলে আমাদের ইন্টেন্সিটি কি হবে, অবভিয়াসলি লো হবে। সেক্ষেত্রে বলেছে ইন্টেন্সিটি লো, ভলিউম কি বলেছে 30 মিনিটস অ্যান্ড মোর। ফিজিক্যাল এক্সারসাইজ কি হবে, জেনারেল এক্সারসাইজ। কেন জেনারেল এক্সারসাইজ বলছি, কারণ এই ক্ষেত্রে হোল মাসেল বা হোল বডি ইনভলভ হচ্ছে এই অ্যাক্টিভিটি করার জন্য, সেই জন্য ফিজিক্যাল এক্সারসাইজ হচ্ছে জেনারেল এক্সারসাইজ। হার্ট রেট কত উঠতে পারে, 70 থেকে 140 বিটস পার মিনিট।
এই যে হার্টবিটস, এই হার্টবিটস মেজার করার একটা সবথেকে সহজ ফর্মুলা আমি তোমাদেরকে বলেছিলাম, তোমাদের কারো মনে আছে? কারো মনে থাকলে বলো। হার্টবিটস মেজার করার সবথেকে সহজ ফর্মুলা একটা ব্যক্তির হার্টবিটস ম্যাক্সিমাম কত উঠতে পারে। কি বলেছিলাম তোমাদেরকে এই ফর্মুলাটা মেজার করার সময়, বলো? কারো মনে নেই? মাথায় রাখবে, হার্টবিটস মেজার করার সবথেকে সহজ ফর্মুলা হচ্ছে 220 220 মাইনাস ইয়োর এজ। 220 মাইনাস ইয়োর এজ, অর্থাৎ একজন ব্যক্তির বয়স যদি 30 বছর হয়, তাকে যদি তুমি বেসিক এন্ডুরেন্সের ট্রেনিং দিতে হয়, তাহলে 220 থেকে 30 বিয়োগ করলে কত হবে? 190। তাহলে ম্যাক্সিমাম হচ্ছে তার হার্টবিট কত উঠতে পারে? 190 কিন্তু তার হার্টবিট উঠতে পারে। এটা হচ্ছে হার্টবিট মেজার করার ফর্মুলা। সবসময় মাথায় রাখবে 220 থেকে সেই ব্যক্তির এজটাকে বিয়োগ করলে যে ইউনিটটা পাবে, সেই ইউনিট হচ্ছে সেই ব্যক্তির সর্বোচ্চ হার্টবিট তোলার ক্ষমতা। তার বেশি তুলতে কখনো সম্ভব নয়। তাহলে এক্ষেত্রে যখন আমরা কোনো ব্যক্তির বেসিক এন্ডুরেন্সের ট্রেনিং দেব, তখন মাথায় রাখবো সেই ব্যক্তির ডিপেন্ড করবে তার হার্ট রেট 70 থেকে 140-এর মধ্যে রাখার। মুভমেন্ট কোয়ালিটি কি হবে? যেহেতু আমাদের এখানে ইন্টেন্সিটি লো হবে, সেক্ষেত্রে মুভমেন্ট কোয়ালিটি স্লো অ্যান্ড কন্টিনিউয়াস হবে। কারণ অতি ফাস্ট যদি হয় তাহলে আমাদের ইন্টেন্সিটি বেড়ে হবে, কিন্তু যেহেতু ইন্টেন্সিটি এখানে লো ইন্টেন্সিটি, সেই জন্য মুভমেন্ট কোয়ালিটি হবে কি? স্লো অ্যান্ড কন্টিনিউয়াসলি ভাবে সেই অ্যাক্টিভিটিটাকে চলবে। এইবার হচ্ছে মজার বিষয় হচ্ছে জেনারেল এন্ডুরেন্স। তাহলে কি বলবো? দেখো সিম্পল, বেসিক এন্ডুরেন্সে কি ছিল? লার্জ নাম্বার অফ মাসেল অ্যাক্টিভিটি ছিল, সেখানে ইন জেনারেল এক্সারসাইজ করেছিলাম। কিন্তু জেনারেল এন্ডুরেন্সের ক্ষেত্রে কি? জেনারেল এন্ডুরেন্স এবিলিটি টু ডু দ্য স্পোর্টস মুভমেন্ট। এখানে দেখো স্পেসিফিক কি ঢুকলো? স্পোর্টস মুভমেন্ট ঢুকলো। আগেরটাই কি মুভমেন্ট ছিল? আগেরটাই ছিল লার্জ নাম্বার অফ মাসেল। এক্ষেত্রে কি স্পেসিফিক ঢুকলো? স্পোর্টস মুভমেন্ট উইথ হাই অ্যান্ড লো ইন্টেন্সিটি ফর লং ডিউরেশন। কখনো হাই ইন্টেন্সিটি হতে পারে, কখনো লো ইন্টেন্সিটি হতে পারে। এই রকম অবস্থায় আমরা যখন লং ডিউরেশনে কাজ করে যাব, তখন তাকে আমরা বলবো জেনারেল এন্ডুরেন্স। তাহলে এই জেনারেল এন্ডুরেন্স একটা এক্সাম্পল যদি আমরা যখন বিভিন্ন প্রকার গেম আমরা খেলি, যখন কম্পিটিশন হয় বা বিভিন্ন প্রকার গেম খেলি, তখন কি হয়? গেমের সময় কখনো আমাদের খুব স্পিডে সেই কাজটা করতে হয়, কখনো আবার কি ধীর গতিতে সেই কাজটা হয়। তাহলে কি ওখানে আমাদের ইন্টেন্সিটি লেভেল কখনো বেশি হয়, কখনো আবার কম হয়, ডিপেন্ড করছে সেই নেচার অফ অ্যাক্টিভিটির উপর। তাহলে এক্ষেত্রে লোড ফ্যাক্টর কি? ইন্টেন্সিটি সংজ্ঞার মধ্যেই বলে দিয়েছি যে হাই টু লো ইন্টেন্সিটি। তাহলে লোয়ার অ্যান্ড হায়ার, কখনো লো হতে পারে, কখনো হায়ার হতে পারে। ভলিউম কি বলেছে? মোর দ্যান 30 মিনিটস। এক্ষেত্রেও 30 মিনিট বা 30 মিনিটের বেশি সময় আমরা কাজ করব। ফিজিক্যাল এক্সারসাইজ কি? এক্ষেত্রেও জেনারেল এক্সারসাইজ। কেন জেনারেল এক্সারসাইজ বলছি জেনারেল এন্ডুরেন্সের ক্ষেত্রে? জেনারেল এন্ডুরেন্সের ক্ষেত্রে আমরা জেনারেল এক্সারসাইজ এই কারণেই বলছি, এক্ষেত্রে আমরা পার্টিকুলার কোনো স্পোর্টস অ্যাক্টিভিটি বা কোনো একটা গেম আমরা প্র্যাকটিস করব। সেক্ষেত্রে এমন নয় যে স্পেসিফিক শুধু ওই অ্যাক্টিভিটিটাকেই করে যাব, পুরো হোল গেমটাকে আমরা খেলবো ডিউরিং গেম সিচুয়েশনে। সেই জন্য বলেছে ইন জেনারেল গেম বা ইন জেনারেল এক্সারসাইজ। আর মুভমেন্ট কোয়ালিটি কি বলেছে? যেহেতু আমরা গেম খেলবো, কখনো স্লো কখনো ফাস্ট হবে। এক্সাম্পল দেখো, প্লেইং ডিফারেন্ট গেম, স্পোর্টস মুভমেন্ট বাট জেনারেল। এইবার এই জায়গাটা গুলিয়ে ফেলবে না স্পেসিফিক এন্ডুরেন্সের ক্ষেত্রে আর হচ্ছে জেনারেল এন্ডুরেন্সের ক্ষেত্রে। এই ক্লিয়ারটা ভালো করে বুঝবে। স্পেসিফিক এন্ডুরেন্স কি বলছে? এবিলিটি টু ডু মুভমেন্ট অফ পার্টিকুলার স্পোর্টস আন্ডার কন্ডিশন অফ ফ্যাটিক। একদম স্পেসিফিক পার্টিকুলার কোনো স্পোর্টসের মুভমেন্টকে বলা হচ্ছে, তাকেই আমরা স্পেসিফিক মানে নির্দিষ্টকরণ করছি যে আমি কি ধরনের অ্যাক্টিভিটি করব, কেমন অ্যাক্টিভিটি করব, সে একদম স্পেসিফিক করে দেওয়া হচ্ছে, তখন আমরা তাকে বলবো স্পেসিফিক এন্ডুরেন্স। লোড ফ্যাক্টর দেখো ডিফারেন্ট ফর ডিফারেন্ট স্পোর্টস, আমি কি ধরনের অ্যাক্টিভিটি করছি তার উপর ডিপেন্ড করছে। আবার ভলিউম দেখো ডিপেন্ড অন অ্যাক্টিভিটি। আমি ধরো সিম্পল তোমাদেরকে বললাম যে 30 মিনিট আমরা এক্সারসাইজ করব বিভিন্ন প্রকার ভলিবলের পার্টিকুলার কোনো একটা অ্যাক্টিভিটির উপর বা কোনো একটা স্কিলের উপর, টেকনিকের উপর, হ্যাঁ একদম স্পেসিফিক করে দিলাম। বা ফুটবলের কোনো একটা স্পেসিফিক স্কিলকে নিয়ে তুমি প্র্যাকটিস করছো, সেমন অবস্থা
অবস্থায় তোমাদের একদম স্পেসিফিক মুভমেন্ট যখন তুমি করবে, সেই স্পেসিফিক মুভমেন্ট করার সময় কিন্তু ম্যাক্সিমাম সময় ধরে সেই কাজটা করার ক্ষমতাকেই আমরা বলবো স্পেসিফিক এন্ডুরেন্স। এই জন্য ফিজিক্যাল এক্সারসাইজ এখানে কি দিয়েছি, স্পেসিফিক এক্সারসাইজ করছি। মুভমেন্ট কোয়ালিটি এক্ষেত্রেও কখনো স্লো হতে পারে, কখনো ফাস্ট হতে পারে, কিন্তু বাট কন্টিনিউয়াসলি মুভমেন্ট কন্ডিশনটা হবে, কখনো থেমে যাবে না, কখনো হয়তো ধীর গতিতে হতে পারে, কখনো ফাস্ট হতে পারে। এক্সাম্পল কি, সাইক্লিং স্পোর্টস, ফুটবল, হকি বা ব্যাডমিন্টন, যে কোনো খেলার পার্টিকুলার কোনো স্পেসিফিক মুভমেন্ট আমরা যখন করব তখন তাকে আমরা স্পেসিফিক এন্ডুরেন্স বলবো। তাহলে এই যে এন্ডুরেন্সের যে ভাগগুলো বললাম, সিম্পল ভাবে যদি আমরা একটু বলি যে নেচার অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এন্ডুরেন্সকে আমরা কভাগে ভাগ করেছি, বলো কেউ? নেচার অফ অ্যাক্টিভিটির উপর ডিপেন্ড করে এন্ডুরেন্সকে 3 ভাগে ভাগ করা 3 হয়েছে। ভাগে ভাগ করেছি। কি কি ভাগ করেছি? বেসিক এন্ডুরেন্স, স্পেসিফিক আর জেনারেল। ভেরি গুড। বেসিক এন্ডুরেন্স, জেনারেল এন্ডুরেন্স, স্পেসিফিক এন্ডুরেন্স। বেসিক এন্ডুরেন্স আমরা কাকে বলছি? কাকে বলছি বেসিক এন্ডুরেন্স, বলো? যেখানে লার্জ মাসল গ্রুপ অ্যাক্টিভ করবে এবং সেই অ্যাক্টিভিটিটা 30 মিনিট ধরে হবে, আর ইন্টেন্সিটি যেটা লো থাকবে আর ভলিউম হচ্ছে হাই থাকবে। ভেরি গুড। তাহলে বেসিক এন্ডুরেন্স হচ্ছে আমাদের লার্জ নাম্বার অফ মাসেল ইনভলভ থাকবে সেই ধরনের অ্যাক্টিভিটির মধ্যে, এবং ম্যাক্সিমাম 30 মিনিট বা 30 মিনিটের বেশি সময় ধরে আমরা কোনো ডিউরেশনে কাজ করে যাব, সেটা হচ্ছে আমাদের বেসিক এন্ডুরেন্স। বেসিক এন্ডুরেন্সের একটা এক্সাম্পল, বলো বেসিক এন্ডুরেন্সের। জগিং, রানিং, সুইমিং ইত্যাদি। ভেরি গুড। আর হচ্ছে তোমার জেনারেল এন্ডুরেন্স কাকে বলবো আমরা? আমার জেনারেল এন্ডুরেন্সটা একটু শোনা হয়নি, মানে নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল, ওটা একটু বলে বেশ দাও। বেশ, আমি বলে দিচ্ছি। দেখো, জেনারেল বেসিক এন্ডুরেন্সে কি করছি, লার্জ নাম্বার অফ মাসেলকে ইনভলভ করছি, কিন্তু জেনারেল এন্ডুরেন্সের মধ্যে কি করব, জেনারেল এন্ডুরেন্সের মধ্যে পার্টিকুলার কোনো স্পেসিফিক আমি অ্যাক্টিভিটি বলবো না, কিন্তু যখন কোনো পার্টিকুলার মুভমেন্ট, যে মুভমেন্টের মধ্যে ভ্যারাইটিস অফ, বা যখন আমরা কোনো গেম বা কোনো কম্পিটিশনে যখন আমরা কোনো গেম করি, কোনো গেম খেলি, সেখানে ভ্যারাইটি অফ মুভমেন্ট করতে হয়। তাহলে বিভিন্ন প্রকার যে স্পোর্টস মুভমেন্ট আছে, হ্যাঁ, সেই স্পোর্টস মুভমেন্টগুলোকে আমরা যখন লং ডিউরেশনে আমরা করব, তখন আমাদের ইন্টেন্সিটি কখনো হাই হতে পারে, কখনো লো হতে পারে। হ্যাঁ, যখন আমরা বিভিন্ন প্রকার গেম খেলি, ধরো তুমি বাস্কেটবল খেলছো, ফুটবল খেলছো, হকি খেলছো, ভলিবল খেলছো, সেই টাইমে কি হয়, ইন্টেন্সিটি ডিপেন্ড করছে খেলার উপর, নেচারের উপর ডিপেন্ড করছে। তাহলে পার্টিকুলার কি করছো, তুমি স্পোর্টস মুভমেন্ট করছো, সেই মুভমেন্টে তোমার লার্জ নাম্বার অফ মাসেল কিন্তু নাও থাকতে পারে, কিন্তু বেসিক এন্ডুরেন্স হচ্ছে লার্জ নাম্বার অফ মাসেল থাকবে। জেনারেল এন্ডুরেন্স কি হবে, মূলত পার্টিকুলার কোনো গেম আমরা যখন খেলবো, প্লেইং পজিশন, যখন ডিফারেন্ট গেমের প্লেইং পজিশন বা বিভিন্ন প্রকার স্পোর্টস মুভমেন্ট আমরা যখন করি, সেই স্পেসিফিক মুভমেন্টগুলো যখন আমরা করছি বা খেলছি কোনো স্পেসিফিক গেম, তখন আমরা তাকে বলবো জেনারেল এন্ডুরেন্স। এক্ষেত্রেও ডিউরেশন হচ্ছে 30 মিনিট বা 30 মিনিটের বেশি সময়। হ্যাঁ, এক্ষেত্রেও ইন্টেন্সিটি কি হবে, কখনো বেশি হতে পারে, কখনো কম হতে পারে। কিন্তু স্পেসিফিক এন্ডুরেন্স একদম পরিষ্কার নামের সাথেই নির্দিষ্ট করে দেবে যে আমি কোন ধরনের অ্যাক্টিভিটি করব, কোন টাইপের অ্যাক্টিভিটি করব, পার্টিকুলার কোন স্পোর্টস মুভমেন্ট আমি করব, সেই মুভমেন্টটাকে স্পেসিফিক যখন করে দিচ্ছে, সেক্ষেত্রে লার্জ নাম্বার অফ মাসেল ইনভলভ হচ্ছে না, পার্টিকুলার কোনো নির্দিষ্ট একটা মাসেলে ইনভলভ হচ্ছে। এই মতো অবস্থায় কাজটা চালিয়ে যাওয়ার ক্ষমতাকে আমরা স্পেসিফিক এন্ডুরেন্স বলবো। যেমন আমরা ধরো ফুটবলের কোনো একটা স্পেসিফিক স্কিল প্র্যাকটিস করছি, ভলিবলে কোনো একটা স্পেসিফিক স্কিল প্র্যাকটিস করছি, বা তোমাদের হ্যান্ডবলের কোনো একটা স্পেসিফিক স্কিল প্র্যাকটিস করছি, সেই সময় কি হবে, আমাদের যে ইন্টেন্সিটি সেটা, তাহলে এই পার্টিকুলার যে স্পেসিফিক করে দিচ্ছে, সেটাই হচ্ছে আমাদের স্পেসিফিক এন্ডুরেন্স বলবো। এইবার মজার বিষয় হচ্ছে, আমাদের যে নেচারের উপর যে এন্ডুরেন্স গুলো ভাগ করা হয়েছিল সেগুলো আমরা বলেছি। এইবার যে এন্ডুরেন্সের যে ডিউরেশনের উপর, সময়ের উপর ভিত্তি করে যে এন্ডুরেন্সকে আরো 4 ভাগে ভাগ করা হয়েছিল যায়, সেই 4টে ভাগের নাম কি কি ছিল? একটা ছিল স্পিড এন্ডুরেন্স, একটা হচ্ছে শর্ট টার্ম এন্ডুরেন্স, একটা হচ্ছে লং টার্ম এন্ডুরেন্স, আর একটা হচ্ছে মিডল টার্ম এন্ডুরেন্স। তাহলে এই যে এইগুলোকে ভালো করে কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু ডিউরেশনের উপর এন্ডুরেন্সকে ভাগ করেছে, তাহলে এই ডিউরেশনটা কিন্তু সব থেকে বড় ফ্যাক্টর, এবং প্রত্যেকটা ডেফিনেশনের সাথে কিন্তু এই ডিউরেশনটা জড়িত আছে।
তাহলে দেখো প্রথমে দেখো স্পিড এন্ডুরেন্স। স্পিড কথাটার অর্থ হচ্ছে গতি, কত দ্রুত আমি কাজটাকে করতে পারবো। তাহলে দেখো স্পিড এন্ডুরেন্স কি বলেছে, দিস ইজ রিকোয়ার্ড ফর সাইক্লিং স্পোর্টস অর অ্যাক্টিভিটি লাস্টিং আপ টু 40 to 45 সেকেন্ড। তাহলে 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি দেওয়ার কাজ করার ক্ষমতাকে আমরা স্পিড এন্ডুরেন্স বলবো। হ্যাঁ, এই 40 থেকে 45 সেকেন্ড, এটা কিন্তু মাথায় রাখতে হবে যে 40 থেকে 45 সেকেন্ড আমি কাজ করব। তাহলে আমাদের ডিউরেশন এখানে খুব লো। ডিউরেশন যদি লো হয় তাহলে আমাদের ইন্টেন্সিটি কি হবে, ম্যাক্সিমাম হবে। তাহলে এই যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে আমি যখনই কাজ করব, এমতো অবস্থায় আমাদের শরীরে ফ্যাটিক আসবে না, সেই ক্ষমতাকে আমরা কি বলবো, স্পিড এন্ডুরেন্স। তাহলে ভলিউম কত বলেছে, ডেফিনেশনে বলে দিয়েছে 40 থেকে 45 সেকেন্ড। তাহলে 40 থেকে 45 সেকেন্ড হচ্ছে লো ভলিউম। ফিজিক্যাল এক্সারসাইজ কি হবে, যেহেতু হাই ইন্টেন্সিটিতে কোনো কাজ করছি সেই জন্য অবভিয়াসলি ফিজিক্যাল এক্সারসাইজ স্পেসিফিক হবে। হার্ট রেট কত বলেছে, 180 বিটস প্লাস চিহ্ন দেওয়া আছে, মানে 180 বা 180 তার বেশি। এক্ষেত্রে ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু সাবজেক্টের নেচার অফ সাবজেক্ট, কাদেরকে তুমি ট্রেনিংটা দিচ্ছ তাদের উপর ডিপেন্ড করবে। মানে সর্বোচ্চ হার্ট রেটে তোমাকে সেই ব্যক্তির পৌঁছাতে হবে। এইবার সেই সর্বোচ্চ হার্ট রেট বের করার ফর্মুলা হচ্ছে 220 মাইনাস ইওর এজ, তাহলে তার সর্বোচ্চ হার্ট রেটটা বেরিয়ে যাবে। তাহলে মুভমেন্ট কোয়ালিটি কি হবে, ফাস্ট এবং এক্সপ্লোসিভ এবং কন্টিনিউয়াস মুভমেন্ট হবে। তাহলে স্পিড এন্ডুরেন্স আমরা কখন কাকে বলবো, স্পিড এন্ডুরেন্স মূলত 40 to 45 সেকেন্ডের মধ্যে ম্যাক্সিমাম ইন্টেন্সিটি নিয়ে কাজ করার ক্ষমতাকে আমরা স্পিড এন্ডুরেন্স বলবো। এক্ষেত্রে ম্যাক্সিমাম হার্ট রেট কত উঠতে পারে, 180 বিটস পার মিনিট। এইবার আসছে শর্ট টাইম এন্ডুরেন্স। তাহলে দেখো স্পিড এন্ডুরেন্সের পরে হচ্ছে শর্ট টাইম এন্ডুরেন্স। এখানে শর্ট টাইম এন্ডুরেন্স কাকে বলবো, আগেরটা শেষ হয়েছে কত, 45 সেকেন্ডে। তাহলে এখানে 45 সেকেন্ড থেকে 2 মিনিট, 45 সেকেন্ড থেকে 2 মিনিট পর্যন্ত আমাদের কাজ করার ক্ষমতাকে আমরা শর্ট টাইম এন্ডুরেন্স বলবো। তাহলে এক্ষেত্রে দেখো এই যে এই সময়ের মধ্যে কোন ধরনের অ্যাক্টিভিটি হয়, 400 মিটার বা 800 মিটার হয়ে থাকে। তাহলে এই যে 2 মিনিট ম্যাক্সিমাম আমরা সময় করছি, 2 মিনিট কি আমাদের হচ্ছে ভলিউম। তাহলে ভলিউম কম হলেও ইন্টেন্সিটি কি হবে, ম্যাক্সিমাম হবে। হ্যাঁ, ইন্টেন্সিটি ম্যাক্সিমাম হবে। ফিজিক্যাল এক্সারসাইজ কি হবে, স্পেসিফিক এক্সারসাইজ হবে। এক্ষেত্রে হার্ট রেট কি হবে, 180 বিটস পার মিনিট, এই হার্ট রেটে কিন্তু হবে। আর এক্ষেত্রে মুভমেন্ট কোয়ালিটি কি হবে, ফাস্ট, এক্সপ্লোসিভ এন্ড কন্টিনিউয়াস মুভমেন্ট হবে। যেহেতু আমাদের শর্ট ডিউরেশনের মধ্যে কোনো আমরা অ্যাক্টিভিটি করছি, সেক্ষেত্রে আমাদের অবভিয়াসলি ইন্টেন্সিটি কি হবে, ম্যাক্সিমাম হবে। এটা হচ্ছে শর্ট টাইম এন্ডুরেন্স। তাহলে এই যে আমরা স্পিড এন্ডুরেন্সের ডিউরেশন কত, আপ টু 45 সেকেন্ড, কিন্তু শর্ট টাইম এন্ডুরেন্সের ডিউরেশন কত, 45 to 2 মিনিটস, 1 মিনিট হল। এইবার দেখো তোমাদের আমরা আরেকটা যেটা পড়বো, মিডিয়াম টাইম এন্ডুরেন্স। তাহলে দেখো আগের গুলো দেখো সবগুলো কিন্তু ডিউরেশনের উপর ডিপেন্ড করছে। শর্ট টাইম এন্ডুরেন্সকে আমরা কোথায় শেষ করলাম, আপ টু 2 মিনিটস। এখানে মিডিল টাইম এন্ডুরেন্সে কি বলছে, 2 মিনিটস টু 11 মিনিটস। এই মিনিটগুলো কিন্তু মাথায় রাখতে হবে, যেহেতু ডিউরেশনের উপর ডিপেন্ড করছে। তাহলে মিডিয়াম টাইম এন্ডুরেন্স কি, যে এনি টাইপ অফ অ্যাক্টিভিটি বা স্পোর্টস মুভমেন্ট আমরা যখন করব, সেটা মূলত যখন 2 মিনিট থেকে যখন 11 মিনিট সময় ধরে আমরা যখন করব, সেক্ষেত্রে আমাদের তখন তাকে আমরা বলবো মিডিয়াম টাইম এন্ডুরেন্স। এক্সাম্পল কি বলেছে, 800 মিটার, 1500 মিটার, 3000 মিটার। তাহলে এখানে ইন্টেন্সিটি যেহেতু ম্যাক্সিমাম 11 মিনিট, সেক্ষেত্রেও ইন্টেন্সিটি কি হবে, হাই হবে, ইন্টেন্সিটি বেশি হবে। ভলিউম কি হবে, লো হবে, কারণ ভলিউম সব ডেফিনেশনের মধ্যেই ভলিউম দেওয়া আছে 2 থেকে 11 মিনিট। ফিজিক্যাল এক্সারসাইজ কি হবে, স্পেসিফিক কোনো মুভমেন্ট করব। হার্ট রেট কি হবে, দেখো হার্ট রেটটা যেহেতু ডিউরেশনটা ধীরে ধীরে বাড়ছে, সেই জন্য হার্ট রেট কিন্তু কমছে। হ্যাঁ, স্পিড এন্ডুরেন্সে ম্যাক্সিমাম হার্ট রেট ছিল 180, এক্ষেত্রে কি বলেছে, হার্ট রেট 150 থেকে 170। মুভমেন্ট কোয়ালিটি কি আছে, ফাস্ট অ্যান্ড কন্টিনিউয়াস। লাস্ট দেখো লং টাইম এন্ডুরেন্স বলছে এটা। হ্যাঁ, মানে লং টাইমের মানে কি, দীর্ঘক্ষণ কাজ করার ক্ষমতা। তাহলে এক্ষেত্রে কি হবে, এনি টাইপ অফ অ্যাক্টিভিটি বা স্পোর্টস মুভমেন্ট আমরা যখন করব, হ্যাঁ, সেই অ্যাক্টিভিটি কি হবে, লাস্টিং আপ টু 11 মিনিটস টু মোর, অর্থাৎ 11 মিনিট বা তার বেশি সময় ধরে যখন আমরা কাজ করব, তখন আমরা তাকে কি বলবো, লং টাইম এন্ডুরেন্স। 5000 মিটার, 10000 মিটার,
এক্ষেত্রে ইন্টেন্সিটি কি হবে, ডিউরেশন বাড়ছে মানে ভলিউম বাড়ছে, ইন্টেন্সিটি মিডিয়াম টু হাই হচ্ছে। আবার ভলিউম কি হবে, ভলিউমও এক্ষেত্রে হাই। কেন হাই বলছি, এখানে হাই বলছি এইখানে যদি 11 মিনিট হয় সে পরিপ্রেক্ষিতে হাই বলছি, যেহেতু মিডিয়াম আছে ইন্টেন্সিটি, কখনো মিডিয়াম হতে পারে, মিডিয়াম হলে ভলিউম হাই হবে। আবার ইন্টেন্সিটি যদি হাই হয় তখন ভলিউম লো হবে। ফিজিক্যাল এক্সারসাইজ, স্পেসিফিক এক্সারসাইজ, হার্ট রেট কি হচ্ছে, কমছে। কেন কমছে, 140 থেকে 150। কেন কমছে, এখানে ডিউরেশনটা বাড়ছে। যত ডিউরেশন বাড়ছে কাজের ইন্টেন্সিটি কি হবে, ইন্টেন্সিটি কমতে থাকছে। ইন্টেন্সিটি যদি কমতে থাকে তাহলে আমাদের কি হবে, হার্ট রেট কমতে থাকবে। তাহলে এই হলো মূলত আমাদের যে এন্ডুরেন্সের যে ডিউরেশনের উপরে ভিত্তি করে যে এন্ডুরেন্সকে আমরা 4 ভাগে ভাগ করেছিলাম, সেই 4 প্রকার। এখন পরীক্ষায় তোমাদের যখনই পরীক্ষায় আসবে যে এন্ডুরেন্সকে কত ভাগে ভাগ করা যায়, সেগুলো ডেফিনেশন লিখতে বা টাইপস অফ এন্ডুরেন্স মাথায় রাখবে। তোমরা যখন লিখবে এই যে ডিউরেশনের উপর ভিত্তি করে যখন এন্ডুরেন্সকে লিখবে, প্রত্যেকটা জায়গায় কিন্তু এই টাইমিংটা দিতে হবে। উইদাউট টাইম ছাড়া কিন্তু এই এন্ডুরেন্সের ডেফিনেশন সম্পূর্ণ হবে না। আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো স্পিড এন্ডুরেন্স কি বলেছে, 40 to 45 সেকেন্ড আমি যখন কাজ করব, তাহলে 40 to 5 সেকেন্ড হচ্ছে শর্ট ডিউরেশন। সেক্ষেত্রে কি হবে, ইন্টেন্সিটি আমাদের হাই হবে, ভলিউম লো হবে। আবার তারপরে কি ছিল, শর্ট টাইম এন্ডুরেন্স। শর্ট টাইম এন্ডুরেন্স কত, তাহলে 45 সেকেন্ড টু 2 মিনিট। এক্ষেত্রেও ডিউরেশন অল্প, ডিউরেশন অল্প হলে ইন্টেন্সিটি হাই হবে। আবার মিডল টাইম এন্ডুরেন্স কি, তাহলে 2 মিনিট থেকে 2 মিনিট থেকে 11 মিনিট পর্যন্ত মিডিয়াম টাইম এন্ডুরেন্স। এই 2 মিনিট থেকে 11 মানে কি, ধীরে ধীরে ডিউরেশন বাড়ছে। ডিউরেশন বাড়লে কি হবে, ইন্টেন্সিটি ধীরে ধীরে একটু কমতে থাকবে। সেক্ষেত্রে ইন্টেন্সিটি যখনই কমবে হার্ট রেট আমাদের কমতে থাকবে। আর লাস্ট আছে আমাদের কি, লং টার্ম এন্ডুরেন্স। ম্যাক্সিমাম 11 মিনিট টু মোর দেন 11 মিনিট যখন আমরা কোনো অ্যাক্টিভিটি করব, তখন তাকে আমরা বলবো লং টাইম এন্ডুরেন্স। এইবার এই পর্যন্ত কারো কিছু বুঝতে অসুবিধা, বলো যদি বুঝতে অসুবিধা থাকে। বলছি স্যার, ভলিউম বলতে কতক্ষণ ধরে কাজটা করছি সেটা, তাই তো? হ্যাঁ, ভলিউম মানে ডিউরেশন, আমি কত সময় ধরে কাজটা করছি। যেহেতু এন্ডুরেন্সের এই সময়টা হচ্ছে ডিউরেশনের উপরে ভাগ করছি, তো যে এন্ডুরেন্সকে আমরা কত সময় কাজের ভিত্তিতে কতক্ষণ কাজ করছি তার উপরে যেহেতু ভাগ করছি, সেই জন্য প্রত্যেকটার সাথে সময়ের একটা বড় সম্পর্ক আছে। বলো আর কেউ কিছু। তোদের তো এই সেমিস্টারেই তো স্পোর্টস ট্রেনিং আছে না? হ্যাঁ স্যার। হ্যাঁ, আমি আগে পড়াতাম, আমি ছেড়ে দিয়েছি। সেখানে তোরা এইগুলোই পড়বি, এগুলো আছে। স্যার বলছি মানে ফ্রিকোয়েন্সি বলতে কাজের মধ্যে যে গ্যাপটা সেটা, তাই তো? ফ্রিকোয়েন্সি মানে অন টাইম হচ্ছে কতবার তুই কাজটা করছিস, রিপিটেশনটাকে বোঝাচ্ছে। মানে কাজের গ্যাপ যেটা, তাই তো? না 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 না, কাজের গ্যাপ কেন হবে, কাজটা আমি তোকে বললাম যে শুধু তুমি 2 পাক দৌড়ে আসো, সেটা হচ্ছে কপাক দৌড়াচ্ছিস 2 পাক, সেই যে 2 বার দৌড়ানোটা হচ্ছে তোর ফ্রিকোয়েন্সি। এইবার তাহলে আমরা এন্ডুরেন্স, এখানে আর কোনো সমস্যা, তাহলে আমরা অন্য বিষয়ে যাব। না স্যার। আচ্ছা, এবার আমরা যে বিষয়টাকে জানবো সেটা হচ্ছে এই যে, দেখো এইবার আসবো আমরা নতুন যে বিষয়টা, সেটা হচ্ছে ইমপ্রুভমেন্ট মেথড অফ এন্ডুরেন্স। অর্থাৎ এই যে আমরা এন্ডুরেন্সে যেগুলো পড়লাম বা এন্ডুরেন্সের যে ভাগগুলোকে আমরা পড়লাম, এখন কোনো একটা খেলোয়াড়কে বা কোনো একটা প্লেয়ারকে যখন আমরা এই এন্ডুরেন্সকে ডেভেলপ করব, কোন কোন মেথডটাকে অ্যাপ্লাই করে আমরা এন্ডুরেন্সকে ডেভেলপ করব, তার ভ্যারাইটিস মেথড আছে। সেই মেথডগুলো সম্পর্কে আমরা ডিটেলসে আজকে জানবো। প্রথমেই দেখো এখানে ইমপ্রুভমেন্ট মেথড অফ এন্ডুরেন্স। এখানে মূলত এন্ডুরেন্সকে আমরা 3টে মূলত মেথড যার মাধ্যমে এন্ডুরেন্সকে আমরা ডেভেলপ করা যায়, সেটা হচ্ছে, একটা হচ্ছে ফার্স্ট কন্টিনিউয়াস মেথড, একটা হচ্ছে ইন্টারভাল মেথড, আর একটা হচ্ছে ফার্টলেক মেথড। আজকে আমি শুধু এই মেথডগুলোকে সিম্পলি বলে যাব, পরে কোনোদিন তোমাদের এই মেথডগুলো সম্পর্কে ডিটেলসে বলবো। আজ শুধু এই মেথডগুলোকে জাস্ট অল্প করে বলে যাব। সেই এন্ডুরেন্সের তাহলে দেখো মূলত 3 প্রকারের মেথড আছে, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে ইন্টারভাল, আর একটা হচ্ছে ফার্টলেক মেথড। আবার কন্টিনিউয়াস মেথডকে আবার 3 ভাগে ভাগ করেছে, স্লো ফেজ কন্টিনিউয়াস, ফাস্ট ফেজ কন্টিনিউয়াস আর ভেরিয়েবল ফেজ কন্টিনিউয়াস। আবার ইন্টারভাল মেথডকে 2 ভাগে, স্লো ইন্টারভাল, ফাস্ট ইন্টারভাল আর ফার্টলেক মেথড।
এবার ধীরে ধীরে তাহলে আমরা এই 1 2 3 যেগুলো আছে সেই ডিটেলস গুলোকে আমরা জানি যে কন্টিনিউয়াস মেথড কাকে বলবো। দেখো কন্টিনিউয়াস শব্দটার সাথেই আমরা কিন্তু যুক্ত যে কন্টিনিউ ধরে কোনো একটা কাজ হবে। তাহলে when an exercise is done without any break it is called continuous training method। অর্থাৎ যখন আমরা কোনো কাজ করব সেই কাজের মধ্যে কোনো বিশ্রাম বা কোনো রিকভারি বা কোনো রেস্ট দেওয়া হবে না। যে কাজটা করব সেখানে কি করব, এক্সারসাইজটা কন্টিনিউ করব উইদাউট এনি ব্রেক, মানে কোনো পজ দেওয়া হবে না, কোনো রেস্ট দেওয়া হবে না, তখন আমরা তাকে বলবো কি কন্টিনিউয়াস মেথড। এই কন্টিনিউয়াস এর মেথডের মধ্যে আমরা তিনটে পার্ট পেয়েছিলাম, একটা হচ্ছে স্লো ফেজ কন্টিনিউয়াস, একটা ফাস্ট ফেজ কন্টিনিউয়াস, আর একটা হচ্ছে ভেরিয়েবল ফেজ কন্টিনিউয়াস। তাহলে স্লো ফেজ কন্টিনিউয়াস কাকে বলবো? দেখো when an exercise or activity is done with low intensity for long duration। স্লো ফেজের মধ্যে স্লো মানে কি ধীর গতিতে, পেস মানে কি গতি। তাহলে এই ধীর গতিতে যখন আমরা কোনো কাজ করব, যখনই আমাদের গতি ধীর হচ্ছে মানে কি ইন্টেন্সিটি কমে যাচ্ছে, তাহলে ইন্টেন্সিটি কমলে মানে কি ভলিউম বাড়বে। তাহলে এই স্লো ফেজ মানে কি যখন আমরা কোনো এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করব লো ইন্টেন্সিটিতে ফর লং ডিউরেশন, দীর্ঘ সময় ধরে আমরা কাজটাকে করব, তখন আমরা তাকে কি বলবো স্লো কন্টিনিউয়াস ট্রেনিং মেথড বা স্লো ফেজ মেথড। এক্সাম্পল কি ক্রস কান্ট্রি, জগিং, রানিং, ট্রেডমিল, সাইকেলিং এক্সেট্রা। এক্ষেত্রে লোড ফ্যাক্টর, দেখো লোড ফ্যাক্টর ডেফিনেশনের মধ্যেই কিন্তু বলা আছে যে লং ডিউরেশন কাজ করব তার মানে ভলিউম হাই হবে। ইন্টেন্সিটি কি বলছে, যেহেতু লং ডিউরেশন তাহলে লো হবে, সেই কথাগুলো লেখা আছে। দেখো ইন্টেন্সিটি লো, ভলিউম হাই, 30 মিনিট টু ম্যাক্সিমাম 2 আওয়ার হতে পারে। ফিজিক্যাল এক্সারসাইজ কি হয়, অল টাইপ অফ এক্সারসাইজ। হার্ট রেট কত হবে, যেহেতু আমাদের ইন্টেন্সিটি লো তাহলে হার্ট রেট খুব বেশি উঠবে না, ওই জন্য 130 থেকে 160। মুভমেন্ট কোয়ালিটি স্লো অ্যান্ড কন্টিনিউয়াস। তাহলে স্লো ফেজ কন্টিনিউয়াস মেথডের কথা হচ্ছে লং ডিউরেশনে কাজ করব, কিন্তু কি করব লো ইন্টেন্সিটিতে যখন আমরা কাজ করব তখন তাকে আমরা বলবো স্লো ফেজ কন্টিনিউয়াস। এইবার ফাস্ট ফেজ কন্টিনিউয়াস ঠিক তার অপোজিট। সেই জন্য কি বলেছে when an exercise or activity done ফাস্ট উইথ আনচেঞ্জিং ফেজ। আনচেঞ্জিং মানে ইন্টেন্সিটির কোনো গতির পরিবর্তন হবে না, এমন অবস্থায় লং ডিউরেশনে যখন আমরা কোনো কাজ করব তখন তাকে ফাস্ট কন্টিনিউয়াস মেথড বলবো। ফাস্ট যখন কি হবে ফেজ মানে আমার গতির কোনো পরিবর্তন হবে না, তখন তাকে আমরা বলবো ফাস্ট কন্টিনিউয়াস মেথড। এক্ষেত্রে ইন্টেন্সিটি কি হবে হাই টু সাব ম্যাক্সিমাম। হাই টু সাব ম্যাক্সিমাম মানে তোমার ম্যাক্সিমাম যা ক্যাপাবিলিটি আছে সেই ক্যাপাবিলিটিতে তোমাকে কাজ করতে হবে। ভলিউম তাহলে ইন্টেন্সিটি ম্যাক্সিমাম ক্যাপাবিলিটিতে কাজ করছে, তাহলে ভলিউম কি হবে নট লেস দ্যান 20 মিনিট, কখনোই 20 মিনিটের বেশি হবে না। ফিজিক্যাল এক্সারসাইজ কি হতে পারে স্পেসিফিক টু কম্পিটিটিভ এক্সারসাইজ। হার্ট রেট কি হবে, যেহেতু এখানে ইন্টেন্সিটি হাই সেক্ষেত্রে হার্ট রেট ম্যাক্সিমাম উঠবে, এই জন্য 140 থেকে 180 বলা হয়েছে। আর মুভমেন্ট কোয়ালিটি কি আছে ফাস্ট টু কন্টিনিউয়াস। এইবার আসছে দেখো ভেরিয়েবল ফেজ কন্টিনিউয়াস। ভেরিয়েবল ফেজ মানে কি ভ্যারাইটি অফ ফেজ এখানে হবে, সেই জন্য বলেছে ইট ইজ মেথড হোয়েন অ্যান এক্সারসাইজ ডান কন্টিনিউয়াসলি বাট উইথ চেঞ্জিং ফেজ। মানে কখনো ধীর গতিতে দৌড়াবে, কখনো দ্রুত গতিতে দৌড়াবে, ফেজটাকে গতিটাকে চেঞ্জ হবে, এমন অবস্থায় কন্টিনিউয়াসলি কোনো কাজ করার যে এবিলিটি তাকে আমরা বলবো ভেরিয়েবল ফেজ কন্টিনিউয়াস মেথড। দিস ডিউরেশন চেঞ্জিং ইজ প্রি প্ল্যান, মানে এটা আগে থেকে কোনো প্ল্যান করা থাকবে। ধরো কোনো তুমি ঢালু রাস্তা দিয়ে নামছো আবার উঁচুতে উঠছো, যখন আমরা ঢালু রাস্তা দিয়ে নিচের দিকে নামি অটোমেটিক আমাদের ফেস কি হয় ফেস বেড়ে যায়, গতি বাড়ে। আবার যখন উপরের দিকে উঠি তখন আমাদের কি হয় গতি কমে। তাহলে এইটা প্রি প্ল্যান আগের থেকে ছক আউট করা থাকবে, সেই রকম মেথডকে আমরা কি বলবো ভেরিয়েবল ফেজ কন্টিনিউয়াস মেথড। মানে যেখানে গতির পরিবর্তন অটোমেটিক ভাবে হবে তখন তাকে আমরা ভেরিয়েবল ফেজ কন্টিনিউয়াস বলবো। এক্ষেত্রে যেহেতু গতির পরিবর্তন হচ্ছে সেই জন্য হার্ট রেট আমাদের ওঠানামা করবে, এই জন্য হার্ট রেট বলছে 140 থেকে 180 বিটস পার মিনিট। ইট ইজ ফর প্রফেশনাল প্লেয়ার। এই ভেরিয়েবল ফেজটা ট্রেনিংটা দেওয়া হয় মূলত প্রফেশনাল কোনো খেলোয়াড়দের তাদের গতি ডেভেলপ করার জন্য, এন্ডুরেন্স ডেভেলপ করার জন্য এই ভেরিয়েবল ফেজ মেথডটাকে অ্যাপ্লাই করা হয়। এক্ষেত্রে লোড ফ্যাক্টর কি বলেছে ইন্টেন্সিটি চেঞ্জিং। চেঞ্জিং কেন বলছে, কখনো ইন্টেন্সিটি লো হবে আবার কখনো খুব হাই হবে। ভলিউম কি বলেছে 15 মিনিট টু 1 আওয়ার, মিনিমাম 15 মিনিট থেকে ম্যাক্সিমাম 1 আওয়ার বা তার বেশি হতে পারে। ফিজিক্যাল এক্সারসাইজ অল টাইপ অফ এক্সারসাইজ, হার্ট রেট 160 থেকে 190 বিটস পার মিনিট।
মাথায় রাখবে এগুলো। মুভমেন্ট কোয়ালিটি ফাস্ট, স্লো অ্যান্ড কন্টিনিউয়াস মুভমেন্ট মেথড। তাহলে দেখো কন্টিনিউয়াস কথাটার অর্থ হচ্ছে যে মেথডটা আমাদের কন্টিনিউ চলবে, ধারাবাহিকভাবে চলবে, যার মধ্যে কোনো বিশ্রাম বা রেস্ট থাকবে না, তখন তাকে আমরা কি বলবো, কন্টিনিউয়াস মেথড। এই কন্টিনিউয়াস মেথডের মধ্যে তিনটে পার্ট পেয়েছিলাম। একটা পেয়েছিলাম হচ্ছে ফাস্ট ফেজ, স্লো ফেজ কন্টিনিউয়াস, যেখানে কি হবে ধীর গতিতে দৌড়াবো, হ্যাঁ লো ইন্টেন্সিটিতে দৌড়াবো কিন্তু লং ডিউরেশনে দৌড়াবো, সেটা হচ্ছে স্লো ফেজ কন্টিনিউয়াস। ফাস্ট ফেজ কন্টিনিউয়াস যখন দ্রুত গতিতে দৌড়াবো এবং এই ফেজের কোনো চেঞ্জ হবে না, তখন তাকে ফাস্ট ফেজ কন্টিনিউয়াস বলবো। আর ভেরিয়েবল ফেজ মানে কি, যেখানে ভ্যারাইটি অফ ফেজ, মানে আমাদের গতির ফেজ চেঞ্জ হবে, কখনো আমাদের ইন্টেন্সিটি কম হবে, কখনো আমাদের ইন্টেন্সিটি বেশি হবে, তাকে আমরা বলবো ভেরিয়েবল ফেজ কন্টিনিউয়াস মেথড। ক্লিয়ার? এইবার দেখো আরেকটা যে মেথড ছিল যে ইন্টারভাল ট্রেনিং মেথড, সেই ইন্টারভালের মধ্যেও দুভাগে। ইন্টারভাল, এই যে আমরা যখন সিনেমা হলে মুভি দেখতে যাই, মুভির মাঝে কি হয়, মাঝখানে ইন্টারভাল দেয়, মানে বিরতি দেয়, মাঝখানে ব্রেক দিচ্ছে। সেই ব্রেকের সময় কি হয়, ব্রেকের সময় সবাই আমরা সাধারণত বাইরে যাই, বাইরে থেকে কিছু খাবার দাবার কিনি, আবার ধরো আসছি, এসে দেখি মুভিটা শুরু হয়ে যায়। তার মানে যে রেস্ট পিরিয়ড তোমাকে ইন্টারভাল পিরিয়ডে দেবে, সেই রেস্টটা কিন্তু তোমার জন্য সাফিসিয়েন্ট নয়, সাফিসিয়েন্ট নয়। তার মানে ইন্টারভাল পিরিয়ডে কিন্তু রেস্ট আমি দেবো অ্যাথলিটকে, কিন্তু সেই রেস্টটা অ্যাথলিটের জন্য সাফিসিয়েন্ট রেস্ট নয়। তোমরা মুভিস কথা মনে করবে যে ইন্টারভাল ট্রেনিং মেথডের সাথে সিনেমা হলে মুভির একটা সম্পর্ক আছে, কারণ আমরা যখন ইন্টারভালে মুভি দেখতে বাইরে যাই, বাইরে তখন এসে দেখি মুভিটা চালু হয়ে যায়। তার মানে কি, যতটা সময় আমি ওখানে বাইরে আমার প্রয়োজন ছিল, তার আগেই কি হলো, মুভিটা শুরু হয়ে গেল। অর্থাৎ অ্যাথলিটের যতটা পরিমাণ রেস্টের দরকার ছিল, তার আগেই কিন্তু তাকে আবার কোনো ট্রেনিং এর মধ্যে অ্যাক্টিভিটি করানো হচ্ছে। কিন্তু যখন আমরা কন্টিনিউয়াস মেথডের মধ্যে ছিলাম, সেখানে কিন্তু কোনো প্রকার ইন্টারভাল কিন্তু ছিল না, এটা কিন্তু মাথায় রাখতে হবে তোমাদের। ক্লিয়ার? এইবার এই ইন্টারভাল ট্রেনিং এর মেথড আবার দু প্রকার, স্লো ইন্টারভাল মেথড, ফাস্ট ইন্টারভাল মেথড। তাহলে এখানে ইন্টারভাল মেথডের সম্পর্কে ডিটেইলস একটু লেখা আছে, আর একটু যাই না। দেখো, when an exercise is done with high intensity, তাহলে এই অ্যাক্টিভিটির মধ্যে অ্যাক্টিভিটিটা হবে, যেহেতু এখানে রেস্ট দিচ্ছি, সেই জন্য হাই ইন্টেন্সিটি হবে, মানে আমাদের ম্যাক্সিমাম স্পিডে সেই কাজটাকে করতে হবে, উইথ ইন্টারভাল অফ ইনকমপ্লিট রিকভারি। যে কথাটা আমি তোমাকে বলছিলাম যে সিনেমা হলের কথা, যে রিকভারি পিরিয়ড আমি দেব, রেস্টিং পিরিয়ড দেব, কিন্তু ইনকমপ্লিট রিকভারি দেব। ক্লিয়ার? তাহলে হাই ইন্টেন্সিটিতে আমি কাজ করাবো, কোনো একটা এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করব, এবং তার মধ্যে কি করব, সেই এক্সারসাইজের মধ্যে আমি ইন্টারভাল দেব, বিরতি দেব, কিন্তু ইনকমপ্লিট রিকভারি পিরিয়ড দেব। এই ট্রেনিং মেথডটাকে আরেকটা নামে পরিচিত। দেখো, দিস মেথড অলসো নোন অ্যাজ ট্রেস ট্রেনিং মেথড ইন্ট্রোডিউস বাই, কে এই মেথডটাকে ইন্ট্রোডিউস করেছিল? দেখো, বিকিলা, দ্য ফেমাস অ্যাথলিট কোচ ফর ফিনল্যান্ড ইন 1920। মাথায় রাখবে এটা। এবার দেখো এই জায়গাটা ভালো করে বুঝবে, দ্য ভেরিয়াস ভেরিয়েবল অফ ইন্টারভাল ট্রেনিং মেথড, যেখানে কতগুলো কথা তোমাদেরকে মাথায় রাখতে হবে। এক, ডিস্টেন্স, হ্যাঁ কতটা ডিস্টেন্স আমাকে সেই অ্যাথলিটকে আমি ট্রেনিংটা দেব। আর একটা কি, স্পিড অর ইন্টেন্সিটি, কতটা স্পিড এসে দৌড়াবে, তার ইন্টেন্সিটি লেভেল কেমন হবে, সেটা তোমাকে মাথায় রাখতে হবে। ডিউরেশন অফ দ্য ওয়ার্ক, আর কতক্ষণ ধরে তুমি সেই অ্যাক্টিভিটিটাকে কাজ করবে। ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ রিপিটেশন, তুমি তাকে কতবার করবে। ইন্টারভাল টাইম, দুটো ট্রেনিং এর মাঝে শিডিউলের মধ্যে তুমি কতক্ষণ রেস্ট দেবে। হার্ট রেট, তুমি ম্যাক্সিমাম কতটা সেই অ্যাথলিটকে ট্রেনিং দিতে চাইবে। তাহলে এই সমস্ত মেথডগুলো বা এই সমস্ত ভেরিয়েবলগুলো আগে থেকে কিন্তু তোমাকে ছক আউট করতে হবে। ছক আউট করে তবেই কিন্তু সেই অ্যাথলিটকে তুমি এই ইন্টারভাল ট্রেনিং মেথড তুমি তাকে দিতে পারবে। তাছাড়া কিন্তু উইদাউট প্ল্যান ছাড়া কিন্তু এই ইন্টারভাল মেথড তুমি কিন্তু কখনোই কোনো একটা খেলোয়াড়কে দিতে পারবে না। তাহলে এই কোনো একটা খেলোয়াড়কে ইন্টারভাল ট্রেনিং মেথড দেওয়ার সময় কি কি মাথায় রাখতে হবে? কত কিলোমিটার অ্যাথলিটকে দিয়ে আমি দৌড় করাবো, স্পিড তাদের বা ইন্টেন্সিটি লেভেলটা আমি কেমন ভাবে দৌড় করাবো, কতটা ডিউরেশন সময় ধরে আমি তাকে কাজ করাবো, কতবার ফ্রিকোয়েন্সি, নাম্বার অফ রিপিটেশন কতবার আমি কাজটাকে করাবো, এবং ওই প্রত্যেকটা কাজের মাঝে কত সময় ধরে আমি তাকে রেস্ট দেবো, এইগুলো
সমস্ত কিছু তোমাকে কিন্তু আগে থেকেই প্রি প্ল্যান করে রাখতে হবে, তবেই কিন্তু এই ইন্টারভাল ট্রেনিংটা তুমি দিতে পারবে। এইবার এই যে ইন্টারভাল ট্রেনিং এর যে দুটো নাম ছিল, একটা হচ্ছে স্লো আর একটা হচ্ছে ফাস্ট। তাহলে স্লো বা এক্সটেন্সিভ ইন্টারভাল মেথড কোন কোন? স্লো কথাটার অর্থই হচ্ছে ধীর গতি, একটু ধীর গতি। এক্ষেত্রে কি বলেছে, টোটাল ডিস্টেন্স 5 থেকে 10 কিলোমিটার হবে। টোটাল যে ডিস্টেন্স থাকবে সেটা 5 থেকে 10 কিলোমিটার হবে। সেখানে ডিউরেশন কবে? 30 মিনিট থেকে 1 ঘন্টা সেখানে কাজ করবে। এইবার এই যে ডিস্টেন্সটা আছে সেই ডিস্টেন্সটা কি বলেছে, প্রত্যেকটা ইন্টারভাল করছি দেখো 300 মিটার থেকে 800 মিটার যখন দৌড়াবে সেই বা 2 থেকে 5 মিনিট যখন দৌড়াবে তার মাঝে আমরা কি করব, একটা রেস্টিং পিরিয়ড আমি তাকে দেব। কেন রেস্টিং পিরিয়ড দেবো? কারণ যে ইন্টেন্সিটি লেভেলে আমি তাকে দৌড় করাবো, 1 ঘন্টা যদি তাকে ওয়ার্কআউট করাই তাহলে সেই 1 ঘন্টা ওয়ার্কআউটকে আমি বিভিন্ন টাইম জোনে ভাগ করতে হবে। এক্ষেত্রে আমাদের ইন্টেন্সিটিটাকে হাই রাখতে গেলে অ্যাথলিটকে রেস্ট দিতে হবে। তাহলে সেই প্রত্যেকটা কিভাবে রেস্টের ভাগ করব, হয় তাকে টাইম অনুযায়ী ভাগ করব, না হলে সেই টোটাল যে ডিস্টেন্স সেই ডিস্টেন্সটাকে ভাগ করব। এখানে কি বলেছি, স্পিড ওয়ার্ক, ম্যাক্সিমাম স্পিড, ম্যাক্সিমাম যে অ্যাথলিটের যে এবিলিটি তার ম্যাক্সিমাম এবিলিটিতে তাকে সেই কাজ করাবো, মানে ইন্টেন্সিটি তাকে ম্যাক্সিমাম থাকবে এবং ফ্রিকোয়েন্সি কি থাকবে, কতবার তাকে কাজটা করতে হবে, নাম্বার অফ রিপিটেশন 10 থেকে 20। এই যে প্ল্যানটা তুমি করবে সেই প্ল্যানের সময় কিন্তু তোমাকে আগে থেকেই ছক আউট করতে হবে যে আমি অ্যাথলিটকে দিয়ে এই কাজটা কতবার রিপিটেশন করাবো। এই যে যখন তোমরা ট্রেনিং শিডিউল বা বিভিন্ন তোমরা যখন ডিসাইডেশন করবে তখন যদি কোনো ট্রেনিং শিডিউল তোমরা বানাও বা কোনো ট্রেনিং শিডিউল যখন তুমি দেখবে তখন দেখবে এই টার্মোলজি, ফ্রিকোয়েন্সি, ডিউরেশন, ইন্টেন্সিটি, হার্ট রেট এগুলো সমস্ত কিছু কিন্তু আগে থেকেই ছক আউট করা থাকে। এবং ডিউরেশনের টাইম, ডিউরেশন অফ রেস্ট 1 থেকে 3 মিনিট আফটার ইচ রিপিটেশন, যে প্রত্যেকটা রিপিটেশনের উপর তুমি 1 থেকে 3 মিনিট তুমি রেস্ট দিচ্ছ। এই যে এই যে 1 থেকে 3 মিনিট এটা কিন্তু কোনো ফিক্সড রেট না, এটা ডিপেন্ড করছে অ্যাকর্ডিং টু তুমি নেচার কি ধরনের অ্যাক্টিভিটি করাচ্ছ তার উপর তোমাকে মাথায় রাখতে হবে। আবার কি মডেল অফ রিকভারি, ওয়াক আর স্লো জগিং। এইবার তুমি যখন অ্যাথলিটকে যখন রিকভারি করাচ্ছ তখন কি তাকে পুরোপুরি বসিয়ে দিচ্ছ না, হয় তাকে ওয়াক করতে বলছো বা তাকে স্লো জগিং করছো। ক্লিয়ার? দিস মেথড ভেরি এফেক্টিভ ফর ডেভেলপিং অ্যারোবিক এন্ডুরেন্স। তাহলে এই যে স্লো কন্টিনিউয়াস ইন্টারভাল মেথড, এই মেথডটার ফলে কি হচ্ছে, অ্যারোবিক এন্ডুরেন্স কিন্তু ডেভেলপ করার জন্য সব থেকে বেস্ট মেথড বা এফেক্টিভ মেথড বলছে। কিন্তু আমরা যদি ফার্স্ট ইন্টারভাল মেথডটাকে দেখি তাহলে আগেরটা কি ছিল, স্লো। এক্ষেত্রে ভলিউম দেখো, টোটাল ডিস্টেন্স যেহেতু ফার্স্ট ইন্টেন্সিভ সেই জন্য কাজের টোটাল পরিমাণ কিন্তু কমছে 2 থেকে 5 কিলোমিটার। আগেরটাই কত ছিল, 5 থেকে 10 কিলোমিটার। তাহলে এক্ষেত্রে কি হবে, ফার্স্ট কন্টিনিউয়াস মানে কি ইন্টেন্সিটি বাড়বে, ইন্টেন্সিটি বাড়লে আমাদের কাজে ভলিউম বাড়বে, এই ভলিউম কমবে, সেক্ষেত্রে ওয়ার্কআউট দেখো 15 থেকে ম্যাক্সিমাম 2 থেকে 5 কিলোমিটার কাজ করবে বা 15 থেকে 30 মিনিট কাজ করবে। তাহলে ডিস্টেন্স অফ ইচ ইন্টারভাল, এক্ষেত্রেও এই যে টোটাল যে ডিস্টেন্স তুমি দৌড়াবে তার উপরে ভিত্তি করে তোমাকে সেই প্রত্যেকটা ইন্টারভাল তৈরি করতে হবে যে আমি কতটা দৌড়ানোর পর বা কত সময় দৌড়ানোর পর তাকে আমি রেস্ট দেবো। ইন্টেন্সিটি এক্ষেত্রে দেখো 80 to 100, আগেরটাই কত ছিল 60 to 80 ইন্টেন্সিটি লেভেল। এক্ষেত্রে কি হচ্ছে, ফার্স্ট ইন্টেন্সিটিতে কি হবে, ইন্টেন্সিটি বাড়বে, ম্যাক্সিমাম ইন্টেন্সিটিতে সব দৌড়াবে। ফ্রিকোয়েন্সি কি হবে, রিপিটেশন, কতবার তুমি দৌড়াবে আগে থেকে তোমাকে ছক আউট করতে হবে। প্রত্যেকটা ডিউরেশনের মাঝে তোমাকে রেস্ট দিতে হবে। হার্ট রেট এক্ষেত্রে বেশি হবে, কেন বেশি হবে, যেহেতু ইন্টেন্সিটি বেশি সেখানে 170 থেকে 20 বিটস পার মিনিট। মডেলার রিকভারি কি, ওয়াক আর স্লো জগিং। দিস মেথড ডেভেলপ ফর অ্যানারোবিক এন্ডুরেন্স। এখন ঘরে যা, চুপ থাকো। তাহলে এই মেথডটা কি বলছে, অ্যানারোবিক এন্ডুরেন্সের ক্ষেত্রে ডেভেলপ করছে। এইবার এই যে দুটো তোমাদের যে কন্টিনিউয়াস ইন্টারভাল মেথড তোমাদেরকে বললাম, তাহলে ফাস্ট অ্যান্ড স্লো ইন্টারভালের মধ্যে বেসিক ডিফারেন্স কি, ফাস্ট ইন্টারভাল মেথডে কি করছে, তোমাকে ডিস্টেন্স বা তোমাদের কাজের ভলিউমটা কিছুটা কম, আর স্লো ইন্টারভাল মেথডের মধ্যে কি হচ্ছে, কাজের ভলিউমটা বেশি। ফার্স্ট ইন্টারভাল মেথডে কি করছে, তোমাদের ম্যাক্সিমাম ইন্টেন্সিটি অ্যাপ্লাই করছে, আর যে ক্ষেত্রে স্লো সেক্ষেত্রে কি হচ্ছে, হাই ইন্টেন্সিটি, সেখানে এই ম্যাক্সিমাম থেকে কিছুটা কম ইন্টেন্সিটিতে তোমাকে কাজ করছে। এই হচ্ছে দুটো বেসিক পার্থক্য। এইবার এই মেথডের কিছু অসুবিধাও আছে, কিছু সুবিধাও আছে। কি সুবিধা, প্রথমে যদি আমরা অ্যাডভান্টেজ অফ ইন্টারভাল ট্রেনিং মেথড দেখি, যে দিস মেথড ডেভেলপ ফর হাই লেভেল অফ অ্যারোবিক অ্যান্ড অ্যানারোবিক এন্ডুরেন্স, অর্থাৎ
আমাদের অ্যারোবিকের সাথে সাথে অ্যানারোবিক এন্ডুরেন্সেরও এবিলিটি এই ইন্টারভাল ট্রেনিং মেথডের মাধ্যমে সম্ভব। আবার এটা কি বলছে, ইজ লেস নাম্বার অফ ডে উই ক্যান ডেভেলপ হাই লেভেল অফ এন্ডুরেন্স, মানে বলে যে খুব অল্প সময়ের মধ্যেই এই ট্রেনিং মেথডের মাধ্যমে কোনো একজন অ্যাথলিটের এন্ডুরেন্স ডেভেলপ করা সম্ভব। ইট ইজ বলতে ইট ইজ ইজি টু অর্গানাইজ, খুব সহজে এটাকে অর্গানাইজ করা সম্ভব হয়। হ্যাঁ, তারপরে কি বলেছে, রেস্ট অ্যান্ড রিকভারি ইজ গিভেন ইম্পর্টেন্স, সো লেস চেঞ্জ অফ ফ্যাটি। কি বলেছে, এই মেথড অ্যাপ্লাই করলে কোনো একজন খেলোয়াড় বা অ্যাথলিটের ফ্যাটিক আসার প্রবণতা কম থাকে। কেন ফ্যাটিক আসার প্রবণতা কম হয়? যেহেতু কোনো একটা অ্যাক্টিভিটি দিচ্ছি, তারপরে আমি তাকে রেস্টিং পিরিয়ড দিচ্ছি, মানে রেস্টিং পিরিয়ডে তাকে রিকভারি করার সময়টা সে পাচ্ছে, সেই জন্যে ফ্যাটিক আসার প্রবণতা এই ইন্টারভাল ট্রেনিং মেথডের মাধ্যমে কিন্তু কম আসে। এখানে কি হচ্ছে, প্রপার ওভারলোডিং ক্যান বি ডান, মানে এফেক্টিভ ফর রিকভারি রানার ফর প্লেয়ার, মানে প্রোগ্রেসিভ ক্যান বি মেজার ইজিলি। প্রোগ্রেসিভ ক্যান বি মেজার ইজিলি, এই ইন্টারভাল ট্রেনিং এর মাধ্যমে তুমি তার চেঞ্জেস, তার প্রোগ্রেশন হচ্ছে কিনা, মানে তার এন্ডুরেন্স এবিলিটি ডেভেলপ হচ্ছে কিনা, সেটা কিন্তু ডে বাই ডে তুমি ইজিলি কিন্তু মেজার করতে পারবে। তাহলে এই হচ্ছে এতগুলো কিন্তু এই ইন্টারভাল ট্রেনিং মেথডের সুবিধা। এইবার এর কিছু অসুবিধাও আছে। কি অসুবিধা আছে দেখো, ইন্টারভাল ট্রেনিং ক্যান টেক সিরিয়াস ফিজিক্যাল টোল অন দ্য বডি অর ট্রেনার টু চেঞ্জ দ্য ইনজুরি আর মোর। এই ইন্টারভাল ট্রেনিং এর মাধ্যমে কিন্তু একটা ইনজুরি আসতে প্রবণতা কিন্তু অ্যাথলিটের মধ্যে থাকতে পারে। আর এইটা যেহেতু এখানে খুব হাই ইন্টেন্সিটিতে কাজ করতে হয়, হ্যাঁ, সেই জন্য কিন্তু এখানে স্ট্রেসের একটা কিন্তু যে অ্যাথলিট তাদের মধ্যে একটা স্ট্রেস আসার প্রবণতা থাকে। হ্যাঁ, আর এটার মধ্যে কি হচ্ছে, বিভিন্ন প্রকার জয়েন্ট প্রবলেম হতে পারে, যেহেতু হাই ইন্টেন্সিটিতে আমাদের ইন্টারভাল ট্রেনিং মেথড করা হয়, সেই জন্য বিভিন্ন প্রকার স্ট্রেস, অ্যাংজাইটি এগুলো হতে পারে, জয়েন্ট প্রবলেম হতে পারে, বিভিন্ন প্রকার ইনজুরি আসতে পারে, সেই জন্য এটাকে বলা হচ্ছে। তাহলে এই হচ্ছে মূলত, দেখো আগের মেথডের সাথে কন্টিনিউয়াস মেথড যখন আমরা বলেছিলাম, সেক্ষেত্রে কি বলেছিলাম, উইদাউট এনি পজ এনি ব্রেক, সেটা আমরা দিলাম। ইন্টারভাল ট্রেনিং এ কি করলাম, ইন্টারভাল ট্রেনিং দুটো ইসের মধ্যে, মানে দুটো ট্রেনিং শিডিউল বা একটা ট্রেনিং শিডিউলের মধ্যে কিছুটা ব্রেক দিলাম, ইন্টারভাল দিলাম, কিন্তু সেই ইন্টারভালের মধ্যে সাফিসিয়েন্ট রেস্ট অ্যান্ড রিকভারি কিন্তু আমরা দিইনি। বাট আমরা এখন যে মেথডটা পড়বো সেটা হচ্ছে ফার্টলেক ট্রেনিং মেথড।